আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালের্মো থেকে। ইতালিতে যারা আমরা আশ্রয় আবেদনকারী রয়েছি তাদের একটা বর্তমান যে আইনটা করা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন থেকে, সেটার উপর ভিত্তি করে ব্যাপক একটা আতঙ্ক তৈরি হয়েছে যে আসলে আমরা যারা ইতিমধ্যে ইতালির ভেতরে রয়েছি আশ্রয় আবেদন প্রক্রিয়াধীন তাদের আসলে কি হবে। এই ব্যাপারটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও তৈরি করছি, তারপরে অনেকগুলো বাইরের SMS আমি পাচ্ছি যে আমাদের আসলে কি করণীয়। এটা যে কোনো বিষয়ের আগে যতক্ষণ না পর্যন্ত সেটা পরিপূর্ণভাবে আপনার একান্তভাবে না হয় ততক্ষণ পর্যন্ত একটা ভয়ের বিষয় থাকেই। যখন আপনি এখানে পারমিশনের সৌজন্য যেটা বসবাসের অনুমতিপত্র যেটা রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন, অ্যান্ড দেন আপনার এই ভয়টা একেবারেই থাকবে না। এর আগ মুহূর্ত পর্যন্ত আপনাকে আপনার একটা ভয় থাকবে, এটা সাধারণ একটা বিষয়। যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে যে আমাদের আসলে করণীয় কি, বা আমাদের সাথে কি হতে যাচ্ছে বা কি হবে আদৌ আমাদের ইন ফিউচারে। দেখুন, ইতালিতে যে প্রক্রিয়াটা ইতালিয়ান গভর্নমেন্ট করতেছে বা যে রুলসগুলো তারা অ্যাপ্লাই করতেছে, এই সবগুলা হচ্ছে অবৈধভাবে এখানে অনুপ্রবেশটা টোটালি বন্ধ করে দেওয়ার জন্য। আচ্ছা, তো এটা হচ্ছে প্রথম, ফার্স্ট অফ অল। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা যারা এখানে রয়েছি, এখানে প্রায় ১.৫ লাখের মতো প্রায় আশ্রয় আবেদনকারী রয়েছে। সেটা শুধু বাংলাদেশি না, টোটাল অ্যামাউন্ট আমি বললাম প্রায় ১.৫ লাখ, ১ লক্ষর উপরে ১.৫ লাখের মতো। সেখানে অবৈধ মানুষ যদি আপনি কাউন্ট করেন টোটাল ইতালিতে রয়েছে, সেটা ৫ থেকে ৬ লক্ষর মতো হবে। এখন তো বুঝতে পারতেছেন যে আসলে সমস্যাটা কোথায়। অবৈধভাবে যারা এখানে বসবাস করতেছেন তাদের ব্যাপক সমস্যার মধ্যে উল্লেখযোগ্য একটা সমস্যা হচ্ছে যারা যখন কাজ করে তখন লাবরুদি ন্যায় অর্থাৎ ব্ল্যাক ওয়ার্ক করে, অর্থাৎ সরকারকে ট্যাক্স দিতে পারে না, কারণ তাদের সরকারি কোনো নথিপত্রই নেই যে তারা কন্ট্রাক্ট করবে, কন্ট্রাক্টে কাজ করে তারা সরকারকে ট্যাক্স দেবে। এটা কখনোই সম্ভব না, অর্থাৎ তারা একেবারেই অবৈধ। সুতরাং আপনি অ্যাজ এ অ্যাসাইলাম সিকার হিসেবে যেটা করতেছেন সেটা একজন অবৈধ মানুষ করতে পারবে না। ব্যাপারটা মনে হয় আপনারা বুঝতে পারছেন যে অবৈধ এবং আশ্রয় আবেদনকারীর মধ্যে ব্যাপক একটা পার্থক্য রয়েছে, যেটা আমরা আদৌ যখন এখানে আসি সেখানে প্রথম অবস্থাতে আমরা এটা বুঝতে পারি না যে আমি এখানে কীভাবে আছি। আর যতক্ষণ পর্যন্ত আপনার যে আবেদনটি করছেন আপনি আশ্রয় আবেদন সেটা প্রক্রিয়াধীন রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি অবৈধ না। আপনি এখানে বৈধভাবে সব কিছু করতে পারতেছেন, অর্থাৎ চিকিৎসা নিতে পারতেছেন, আপনি এখানে ড্রাইভিং লাইসেন্স করতে পারতেছেন, আপনি সরকারকে ট্যাক্স দিতে পারতেছেন, আপনি কন্ট্রাক্টে কাজ করতে পারতেছেন, এভরিথিং। একটা নাগরিক হিসেবে, ইতালিয়ান নাগরিক হিসেবে যে সুযোগ সুবিধা তারা ভোগ করে সম্পূর্ণ কিন্তু আপনি করতে পারতেছেন। সুতরাং এখানে আতঙ্কের বা বইয়ের কোনো কিছু নেই যে আমাদের কি হবে। আচ্ছা, এখন মেইন যে কথাটা সেটাই আসি যে আমরা যারা ইতিমধ্যেই ইতালিতে প্রবেশ করছি বা ইতালির ভিতরে আছে আমাদের কি হবে। আমি গত ২ বছরের অভিজ্ঞতা থেকে আমি এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে যারা আশ্রয় আবেদনকারী হিসেবে এখানে রয়েছেন, বিশেষ করে যারা কন্ট্রাক্টে কাজ করছেন তাদের প্রত্যেককে, যাদের উদিয়েন্সা হয়ে গেছে অলরেডি সবারই কাট হয়ে গেছে, অর্থাৎ পারমিশন সৌজন্য সবাই পেয়ে গেছে। খুব আমার চোখে এখন পর্যন্ত এমন একজনও পড়েনি যারা এখান থেকে দ্বিতীয় অডিয়েন্সা বলেন বা তৃতীয় সময়ে বা যে কয়েকটা এটা বিশেষ করে উকিল ভালো বলতে পারবে, আপনার আইনজীবী ভালো বলতে পারবে যারা কোন ধরনের বিষয়গুলো তারা অ্যাপ্লাই করে থাকে ট্রিব্যুনালে। তো সেখানে যে কয়েকটা ধাপেই হোক না কেন, সেখানে একটা ধাপে যদি মিস হয় পরবর্তী ধাপে গিয়ে তারা কাগজ পেয়ে গেছে, এরকম নজির রয়েছে। বাট ওই ধরনের কোনো কিছু আমি দেখিনি যে এখান থেকে তাদেরকে ডিপুট করা হয়েছে বাংলাদেশে। আমি যেটা দেখেছি সেটা হচ্ছে কিছু অনলাইনে বাংলাদেশি কিছু যারা এজেন্সির হিসেবে বা যারা এজেন্ট হিসেবে কাজ করে বিভিন্ন বিষয় নিয়ে, কমিশনের বিষয় হতে পারে বা ভিসার বিষয় হতে পারে, তাদের এখানে দেখেছি। আর আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করি কখনোই আপনারা যারা ইমিগ্রেন্ট সংক্রান্ত এই বিষয়টা নিয়ে কাজ করে তাদেরকে 100% বিশ্বাস করে না, আমাদের বোকামি। কারণ তারা বেশিরভাগ, আমি যেটা ইতালিতে দেখতে পাইছি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, বেশিরভাগ আপনাকে ভয়ভীতি দেখা শুধু তাদের কাছে যাওয়ার জন্য, তাদের সেবা নেওয়ার জন্য। এটা চিরন্তন সত্য একটা বিষয়। শুধু তাদের সেবা নেবেন আপনি, আপনি সিকিউর, অর্থাৎ আপনি নিরাপদ। তাদের কাছে যাবেন না, আপনি অনিরাপদ। এই ধরনের ব্লগার থেকে দূরে থাকবেন। শুধুমাত্র এদের পেজে আমি দেখেছি বাংলাদেশে ১৫৬ জন, ১০২ জন, ২০০ জন, ৩০০ জন, ৪০০ জন,
50 জন 60 জন প্রতিনিয়ত বাংলাদেশে পাঠাচ্ছে। এটা আদৌ বাস্তবে আমি এখন পর্যন্ত এই 2 বছরে একটা সিঙ্গেল পার্সনকে আমি দেখিনি যে বাংলাদেশে ডিপুট করা হয়েছে, অর্থাৎ এখানে কাজ করতেছে, কন্ট্রাক্ট রয়েছে, এরকম পার্সন কন্ট্রাক্ট রয়েছে, তার কন্ট্রাক্ট থাকা সত্ত্বেও তাকে দ্বিতীয় অডিয়েন্স থেকে বাতিল করে তাকে সরাসরি দেশে পাঠিয়েছে। এরকম যেটা হয়েছে সেটা আমার এই এলাকাতে না হলেও অন্যান্য যে সিটিগুলো রয়েছে সেখানে হয়তো হতে পারে, সেটা তুলনামূলক অনেক কম, অনেকই কম। আর এটা সব সময় হতে থাকে যখন আপনি কোনো একটা দেশে অন্যায়ের সাথে জড়িত হয়ে যাবেন বা বিভিন্ন ধরনের অন্যায় কাজ আপনি করবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই আপনার নিজ দেশে ডিপোর্ট করবে, কারণ আপনি এই দেশের নাগরিক না। সো আপনাকে অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আপনাকে বাংলাদেশেই ডিপোর্ট করবে। যদি আপনি বড় ধরনের ক্রাইম করেন তাহলে কেন আপনাকে এখানে রাখবে? এটা শুধুমাত্র আপনি আশ্রয় আবেদনকারী হিসেবে রয়েছেন সেজন্য আপনাকে দেশে ডিপোর্ট করবে, ব্যাপারটা এরকম না। আপনি এখানে পাসপোর্ট হোল্ডার হওয়ার পরেও যদি আপনি বড় ধরনের অন্যায় করেন, আপনার পাসপোর্টটা বাতিল করে আপনাকে নিজ দেশে ফেরত পাঠাবে। এটা নর্মাল বিষয়, এটা নিয়ে আতঙ্ক হওয়ার কোনো বিষয় আমি আসলে দেখি না। আমি যেটা পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করি, যেটা আমি সবসময় বলে আসতেছি আপনাদেরকে, যে ইতালিতে থাকতে হলে অবশ্যই আপনাকে কাজ করতে হবে, অবশ্যই ইতালিয়ান সরকারকে ট্যাক্স দিতে হবে নিয়মিত, এবং কোনো ধরনের ক্রাইম করা যাবে না। অর্থাৎ যেটা সবসময় অনেকেই বলে যে পাতান্তি করেন, এই করেন, সেই করেন, এটা ওইটা, ওইগুলা খুব বেশি ম্যাটার না করলে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কোনটাকে কাজ করা। অর্থাৎ আপনি কোনটাকে কাজ করতেছেন, 1 বছর 2 বছর 3 বছর পর্যন্ত কাজ করছেন, 4 বছর কাজ করতেছেন, আপনাকে এখান থেকে অবশ্যই বের করে দেবে না। কারণ আপনি যে ট্যাক্সগুলো সরকারকে দিয়েছেন বা কন্টিনিউ আপনি কাজ করতেছেন, সেটা অবশ্যই যে বিচারক রয়েছে উনি কিন্তু দেখবে, উনি কিন্তু এটা বিচার করবে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ইতালিতে জন্মহার একেবারে সর্বনিম্ন, অন্যান্য দেশের তুলনায় একেবারে সর্বনিম্ন, এবং এখানে ইয়াং জেনারেশনের তুলনায় বৃদ্ধ মানুষগুলোর সংখ্যা অনেক বেশি। সুতরাং তাদের যারা নীতি নির্ধারক রয়েছেন ইতালিতে, অর্থাৎ বিচারকগণ বা অন্যান্য রাজনীতিবিদ, তারা এটা স্পষ্টতই তারা জানে যে আমাদের দেশের অর্থনীতি যদি আমরা টিকিয়ে রাখতে চাই, অর্থনীতি যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, বা অর্থনীতি যেটা বিশ্ব অর্থনীতিতে ইতালির সবচাইতে ভালো পজিশন রয়েছে, অর্থাৎ দাপটে যে 10 নাম্বার যে 10টা দেশ রয়েছে সেখানে 8 নাম্বার পজিশন রয়েছে ইতালির, পুরো ইউরোপে ইতালির স্থান 3 নাম্বার। তো সেই অর্থনীতি ধরে রাখার জন্য তাদের কিন্তু অবশ্যই শ্রমিকের দরকার, আর সেটা অবৈধ না, বৈধভাবে, অর্থাৎ সরকার যাতে ট্যাক্স পায় সেটা। যেহেতু আপনি সরকারকে ট্যাক্স দিচ্ছেন, আপনি এখানে কাজ করতেছেন, আপনি লাভরুদু ন্যায়ও করতেছেন, অর্থাৎ ব্ল্যাক ওয়ার্ক করতেছেন না, আপনাকে কেন এখান থেকে বের করে দেবে? যে রুলসগুলো অ্যাপ্লাই করতেছে সরকার বা ইউরোপিয়ান ইউনিয়ন, সেটা হচ্ছে শুধুমাত্র অবৈধ অভিবাসন বা জীবনের রিস্ক নিয়ে সাগর পথে নিজের জীবন, নিজের পরিবারকে ধ্বংস করে এখানে না আসা। ইতালিয়ান গভর্নমেন্ট সবসময় যেটা বলতেছে সেটা হচ্ছে যে আপনারা বৈধ ওয়েতে এখানে আসেন। আমাদের বাংলাদেশিদের জন্য এখন ইতালিয়ান সরকার সবচাইতে ভালো ভিসা দিচ্ছে। এখনো পর্যন্ত বাংলাদেশে ঢাকা ইতালিয়ান যে অ্যাম্বাসির আপডেট যেটা রয়েছে সেটা পর্যন্ত ভিসা রেশিও খুবই ভালো, এবং অন্যান্য সেনজেন দেশের মতো ইতালির যে অ্যাম্বাসি রয়েছে সেখানে কিন্তু ইন্টারভিউ এতটা হার্ডলি হয় না, যেখানে আপনাকে ইংলিশে ভালো ফ্লুয়েন্টলির সাথে কথা বলতে হবে। ব্যাপারটা এমন না, আপনি জাস্ট শুধু খালি একটা ইন্টারভিউর জন্য যাবেন, সেখানে একটা সিগনেচার করে আপনার ফাইলটা সাবমিট করবেন, অ্যান্ড দেন 1 থেকে 1.5 মাসের ভিতরে এখন ভিসা হয়ে যাচ্ছে। সুতরাং ইতালিয়ান গভর্নমেন্ট যাচ্ছে অবৈধভাবে এখানে প্রবেশটা টোটালি বন্ধ করে দেওয়ার জন্য, এবং বৈধভাবে এখানে শ্রমিক আনার জন্য। আচ্ছা, আমার কথাটা এটা ছিল না। আমার কথা হচ্ছে যে আমরা যারা এখানে ইতিমধ্যে চলে আসছি, আমাদের একমাত্র কাজ হচ্ছে এখন কোনটাকে কাজ করা, সরকারকে ট্যাক্স দেওয়া, এবং কোনো ধরনের অন্যায়ের সাথে জড়িত না থাকা। আর এখানে বয়ের আমি কোনো কিছু দেখি না। তারপর আপনাকে যদি এখান থেকে বের করে দিতে চায়, আপনি অবশ্যই বলতে পারবেন যে আমার অন্যায়টা আসলে কোন জায়গায়। আমি এখানে কাজ করতেছি, যদি আমার প্রতিষ্ঠান ইন্টারন্যাশনালে বাতিল হয়ে যায়, তাহলে প্রতিষ্ঠান স্পেশালে যেটা এদেশের আইন অনুযায়ী দেওয়া হয় সেটা আমি পাওয়ার অধিকার রাখি। আর তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কথাটা যেহেতু আপনাকেই বলতে হবে, সো আপনাকে ইতালিয়ান ভাষাটা শিখতে হবে। এখন ইতালিয়ান ভাষা স্কুলে গিয়ে শিখতে হবে ব্যাপারটা এমন না। আপনি কিন্তু যে কাজের জায়গায় রয়েছে সেখানে ট্রাই করতে পারেন, প্রতিনিয়ত আপনি কথা বলেন, ভুল হোক তারপরে কথা বলেন, একটা সময় দেখবেন যে ইতালিয়ান ভাষাটা আপনার অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। ইতালিয়ান ভাষা এবং কাজের কন্ট্রাক্ট এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। সার্টিফিকেট থাকুক বা না থাকুক, সার্টিফিকেটটা আপনার প্রয়োজন হবে যখন আপনার কার্তা
সৌজন্য আপনি করতে যাবেন, অর্থাৎ স্থায়ীভাবে এখানে অ্যাপ্লিকেশন করবেন, স্থায়ীভাবে থাকার জন্য, তখন আপনাকে কিন্তু ওই সার্টিফিকেটটা প্রয়োজন। এর আগে খুব বেশি আপনার প্রয়োজন নাই। ট্রিব্যুনাল থেকে অনেকে আমরা বলে থাকি যে এটা দিলে ভালো, তবে না দিলেও কোনো সমস্যা নেই। কিন্তু ইতালিয়ান ভাষাটা আপনার প্রয়োজন। আপনার এখানে চলতে, আপনাকে খাইতে, আপনাকে কোনো কিছু কেনাকাটা করতে আপনাকে ভাষা প্রয়োজন। সো ভাষাটা এখানে আপনি ভালোভাবে শিখেন। যাই হোক, আমার যে মেইন যে বক্তব্যটা ছিল সেটা হচ্ছে, যারা আমরা আশ্রয়বেদনকারী হিসেবে এখানে রয়েছি, অবশ্যই কোনো ভয় নেই। আমাদের কন্ট্রাক্টে কাজ করার প্রয়োজন। আশা করি আমাদের সকলেই এখানে থাকার অনুমতিটা আমরা পেয়ে যাব। যাই হোক, নতুন যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।